আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা পড়ব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্ট্যাফাইলোকক্কাস। আমরা জানি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্যাফাইলোকক্কাস হচ্ছে অন্যতম। তাহলে স্ট্যাফাইলোকক্কাসের কি কি বৈশিষ্ট্য? মেইন যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ও হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ওকে, দেন এটার আকৃতি হচ্ছে স্ফেরিকাল। স্ফেরিকাল মানে হচ্ছে গোলাকার। আমরা জানি কক্কাস হচ্ছে গোলাকৃতির। তো আমি পাচ্ছি না কেন? এখানে পেন পাচ্ছি না কেন? হোয়াটএভার। আচ্ছা, স্টেফাইলোকক্কাস হচ্ছে স্ফেরিকাল বা গোলাকৃতি। অনেকটা হচ্ছে বাঞ্চ অফ গ্রেপস। আঙ্গুরের থোকা যেরকম হয় সেরকম। আঙ্গুরের থোকা যেমন থোকায় থোকায় থাকে, এক্স্যাক্টলি স্টেফাইলোকক্কাস দেখতে একই রকম। তার জন্য এদেরকে বলা হয় লাইক বাঞ্চ অফ গ্রেপস। ওকে, ক্লাসিফিকেশনে আসি। ক্লাসিফিকেশন অফ কোয়ালেস টেস্ট। তার মানে হচ্ছে কোয়াগুলেস টেস্টের উপর ভিত্তি করে স্ট্যাফাইলোকক্কাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোয়াগুলেস পজিটিভ আর একটা হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ। কোয়াগুলেস পজিটিভের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলা পড়ে সেগুলোর মধ্যে হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। মানে একমাত্র স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস হচ্ছে কোয়াগুলেস পজিটিভ। কোয়াগুলেস পজিটিভ। আচ্ছা, কোয়াগুলেস টেস্টটা কি সেটা আগে বুঝি। কোয়াগুলেস টেস্টটা হচ্ছে, সাপোজ আমরা একটা টেস্ট টিউব অথবা কোনো স্লাইডের মধ্যে ব্লাড নিলাম। ব্লাডের ব্লাড নেওয়ার পরে সেখানে দেখলাম যে ব্লাডে যে ফাইব্রিন থাকবে, ফিব্রিনোজেন থাকবে, সেটা দেখা যাবে যে ফাইব্রিনে পরিণত হবে। যেটা কিনা ফাইব্রিনে পরিণত হবে সেটাই হবে কোয়াগুলেস পজিটিভ। আর যেটা ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে পরিণত হবে না সেটাই হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ। তাহলে কোয়াগুলেস পজিটিভের মধ্যে থাকছে হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, আর কোয়াগুলেস নেগেটিভের মধ্যে আছে স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মাইটিস, স্ট্যাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। ঠিক আছে, তাছাড়া আরো অন্যান্য যে সকল স্ট্যাফাইলোকক্কাস রয়েছে সবগুলাই হচ্ছে কোয়াগুলেস নেগেটিভের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এইগুলো হচ্ছে স্ট্যাফাইলোকক্কাসের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু কোয়াগুলেস টেস্ট। ওকে, আমরা আজকে পড়ব মূলত হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এটার হ্যাবিটেট কোথায়? সাধারণত আমাদের স্কিনের নরমাল ফ্লোরায় ও থাকে। স্কিন, নোজ, থ্রট, ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট অফ হিউম্যানের স্কিন, নোজ, থ্রট অ্যান্ড ইন্টেস্টাইনাল ট্র্যাকে ওরা নরমাল ফ্লোরা হিসেবে থাকে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। ওকে, এখন আসি হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর। ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে আমরা স্ট্রেপ্টোকক্কাসে তো অনেক কিছুই পড়ছিলাম। ওকে, ভাইরুলেন্স ফ্যাক্টরের মধ্যে স্ট্রেপ্টোকক্কাসে ছিল এনজাইম, ব্যাকটেরিয়া এন্ড ছিল ক্যাপসুল। স্টেফাইলোকক্কাসে ক্যাপসুল থাকে না, শুধু থাকে হচ্ছে সেল ওয়াল। আচ্ছা, সেল ওয়ালে আমরা জানি যে সেল ওয়ালে কি থাকে? পেপটিনোগ্লাইকেন থাকে। পেপটিনোগ্লাইকেনে আবার থাকে প্রোটিন এ। ওরা কি হিসেবে কাজ করে? এই যে অ্যান্টিফ্যাগোসাইটিক হিসেবে কাজ করে। স্ট্রেপ্টোকক্কাসে ওরা অ্যান্টিফ্যাগোসাইটিক হিসেবে কাজ করতে হচ্ছে ক্যাপসুল, আর এখানে স্ট্যাফাইলোকক্কাসে সেল ওয়াল অ্যান্টিফ্যাগোসাইটিক হিসেবে কাজ করে। তাছাড়া ওরা অ্যান্টি কমপ্লিমেন্টারি হিসেবেও কাজ করে এন্ড কো অ্যাগ্লুটিনেশন টেস্টে ওরা কাজ করে। ওরা ওদের ভূমিকা পালন করে। তারপরে দেখি আর কি, সেল ওয়ালের পরে এনজাইমের মধ্যে কি কি থাকবে? ক্যাটালেটস, তারপরে হচ্ছে কোয়াগুলেজ, হাইলোনিউরিডেজ, তারপর হচ্ছে স্টেফাইলোকাইনেজ এন্ড হচ্ছে লাইপেজ। ওকে, ক্যাটালেজ আমরা জানি যে প্রোডিউস বাই স্টেপটো স্টেফাইলোকক্কাস। এখানে ধরেন আমরা একটা স্লাইড নিলাম অথবা হচ্ছে কালচার মিডিয়া নিলাম। সেখানে স্টেফাইলোকক্কাস কি করবে? এই যে হাইড্রোজেন পার অক্সাইড থেকে
ওরা পানি এবং অক্সিজেনে পরিণত হবে। এই যে অক্সিজেনে পরিণত হবে বা বাবল গঠন করবে, এর জন্য বলা হয় যে স্টাফাইলোককাস হচ্ছে ক্যাটালেস পজিটিভ। ওকে, তারপরে এই ক্যাটালেস পজিটিভ নেগেটিভ এটা স্ট্রেপ্টোককাসের সময় পড়ানো হয়েছিল। আচ্ছা, আর কোয়াগুলেস তো একটু আগে বললাম, এটা হচ্ছে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে পরিণত হয়। ওকে, সেই টেস্টটাই হচ্ছে কোয়াগুলেস টেস্ট। আর বাকি এগুলা হচ্ছে এনজাইম। ঠিক আছে, ওকে, এনজাইম গেল। এখন আসি টক্সিন। কি কি টক্সিন থাকে স্টেফাইলোককাসের, যে সকল টক্সিন থাকে সেগুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে এন্টারোটক্সিন। এন্টারোটক্সিন, এখানে যদি আমরা এন্টারোটা খেয়াল করি, এন্টারো মিন্স হচ্ছে ইন্টেস্টাইনের সাথে রিলেটেড, ইন্টেস্টাইনের সাথে রিলেটেড। এন্টারোটক্সিনের জন্য হয়ে থাকে সাধারণত ফুড পয়জনিং, যেহেতু এটা ইন্টেস্টাইনের সাথে রিলেটেড, ফুড পয়জনিং হয়। ওকে, এই স্টেফাইলোককাসের জন্য যে ফুড পয়জনিং হয়, ওদের ইনকিউবেশন পিরিয়ড থাকে সাধারণত 1 থেকে 6 ঘন্টা। আর এখানে টাইপ আছে এন্টারোটক্সিনের টাইপ, স্টেফাইলোকক্কাসে এন্টারোটক্সিনের টাইপ থাকবে হচ্ছে এ থেকে আই, কিন্তু এখানে এফ থাকবে না, এ থেকে আই, এফ অ্যাবসেন্ট, এবং আর থেকে টি এবং ভি। ওকে, আচ্ছা, এখানে একটা কথা বলি, ফুড পয়জনিং তো অন্যান্য ব্যাকটেরিয়ার কারণেও হয়ে থাকে। এটার সাথে অন্যান্য ব্যাকটেরিয়ার বেশ কিছু পার্থক্য আছে, সেগুলো ইনকিউবেশন পিরিয়ডের খেয়াল করলেও হবে, আরো কিছু পার্থক্য আছে। আচ্ছা, সামনে সেগুলো দেখবো। তারপরে হচ্ছে টক্সিন শক সিনড্রোম, টক্সিন 1, যেটাকে সংক্ষেপে TSST1 বলে। এটা হচ্ছে একটা সুপার অ্যান্টিজেন, সুপার অ্যান্টিজেনের মতো কাজ করে। তারপরে যেটা এক্সফোলিয়েটিভ টক্সিন অথবা এপিডার্মোলাইটিক। এপিডার্মোলাইটিক যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো এটা সাধারণত এপিডার্মিস বা স্কিনের সাথে রিলেটেড। এইটার কারণে বিভিন্ন রকম স্কিন ডিজিজ হয়ে থাকে। এখানে এক্সাম্পল হিসেবে আছে স্কালডেড স্কিন সিনড্রোম। ঠিক আছে, এপিডার্মোলাইটিক দ্যাট মিন স্কিনের সাথে রিলেটেড, এপিডার্মিসের সাথে রিলেটেড, এজন্য কিনা স্কালডেড স্কিন সিনড্রোম হয়ে থাকে। তারপরে আছে এক্সোটক্সিন, তারপরে আছে হচ্ছে পেন্টন ভ্যালেন্টিয়াল লিউকোসাইডিন, যেটা কিনা হোয়াইট সেলকে কিল করতে পারে। তারপরে হচ্ছে হেমোলাইসিন, হেমোলাইসিনের মধ্যে আছে হচ্ছে আলফা বিটা গামা, এগুলো আমরা স্ট্রেপ্টোককাসে সবই পড়ে আসছিলাম। ঠিক আছে, তাহলে এই গেল স্টেফাইলোকক্কাসের ভাইরুলেন্স ফ্যাক্টর গুলা। প্রথমে যে ফ্যাক্টরটা কাজ করবে সেটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল হচ্ছে অ্যান্টিফ্যাগোসাইটিক হিসেবে কাজ করবে। তারপরে কিছু এনজাইম আছে, যেমন হচ্ছে ক্যাটালেস, কোয়াগুলেস, তারপরে হায়ালুনিউরিডেজ, স্টেফাইলোকাইনেস, লাইপেজ। আচ্ছা, তারপরে কিছু টক্সিন, সেগুলো হচ্ছে এন্টারোটক্সিন। এন্টারোটক্সিনের কারণে ফুড পয়জনিং হয়ে থাকে। তারপর হচ্ছে টক্সিন শক সিনড্রোম, টক্সিন 1, এটা কাজ করে সুপার অ্যান্টিজেন হিসেবে। ওকে, তারপরে যে আছে এক্সফোলিয়েটিভ টক্সিন, এপিডার্মোলাইটিক, এটার কারণে এই যে এপিডার্মোলাইটিক থেকে এপিডার্মিস দ্বারা আমরা মনে করতে পারি এটার জন্য হবে হচ্ছে স্কিন ডিজিজ, যেমন স্কারলেট স্কিন সিনড্রোম হতে পারে। তারপর টক্সিনের মধ্যে আরো থাকবে হচ্ছে এক্সোটক্সিন, তারপরে হচ্ছে পেইন্টন ভ্যালেন্টিয়াল লিউকোসাইডিন, যেটা কিনা হোয়াইট সেলকে কিল করতে পারবে। লিউকো দ্বারা আমরা মনে রাখতে পারি এটা হোয়াইট ব্লাড সেলকে কিল করতে পারবে। আর লাইসেন্সের মধ্যে থাকবে আলফা বিটা গামা, এটা আমরা জানি। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন? তারপর এখানে সুপার অ্যান্টিজেন জিনিসটা কি? আচ্ছা, সুপার অ্যান্টিজেনটা কি, এটা এটা অনেক বড় ব্যাখ্যা আসলে। আমি কিছুটা জানি, আমি এটা একদম লাস্টে ব্যাখ্যা করি, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা পড়তেছিলাম স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এটা ক্লিনিক্যাল ফিচার। আমাদের বইয়ে এটা ভাগ করা আছে। আমি এটা বোঝার সুবিধার্থে বা বলতে পারেন যে মুখস্থ করার জন্য একটু সংক্ষেপে অন্যভাবে নিয়ে আসছি। এখানে যে কয়টা ডিজিজের নাম বলা আছে সবগুলা নামের ফার্স্ট অক্ষর দিয়ে যদি একটু খেয়াল করেন, SOFT, সফট,
PAINS, পেইন্স। সফট পেইন্স দ্বারাও সংক্ষেপে মনে রাখতে পারেন আপনারা। আচ্ছা, সফট পেইন্স, সফটের এস ফর সফট টিস্যু ইনফেকশন, যেমন হচ্ছে ফলিকুলাইটিস হতে পারে, এমপেটিকো হতে পারে। ঠিক আছে, সফট টিস্যু ইনফেকশনের কারণে এই ডিজিজ গুলা হতে পারে। তারপর OM অর মাস্কুলোস্কেলেটাল ইনফেকশন, একই কথা। ঠিক আছে, তারপরে হতে পারে ফুড পয়জনিং। এখানে ফুড পয়জনিং বললাম যে ব্যাকটেরিয়া, অন্যান্য ব্যাকটেরিয়া দ্বারাও তো ফুড পয়জনিং হতে পারে। এখানে যে সকল খাবারের জন্য ফুড পয়জনিং হতে পারে সেই খাবারগুলোর মধ্যে থাকতে পারে মিট, মিল্ক, বেকারি, এই টাইপের খাবার দ্বারা যে ফুড পয়জনিং গুলো হয় সেখানে স্টাফাইলোকক্কাস অরিয়াস প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে টক্সিক শক সিনড্রোম। টক্সিক শক সিনড্রোম হলে সেখানে কি থাকবে, ফিভার থাকতে পারে, র্যাশ থাকতে পারে, আর হচ্ছে বিভিন্ন অর্গানের ফেইলরও হতে পারে। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউমোনিয়া। তারপরে আছে হচ্ছে অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস। আমরা স্ট্রেপ্টোকক্কাসও পড়ে আসছিলাম। এন্ডোকার্ডাইটিস হতে পারে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দ্বারা, স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স দ্বারা। এখন এখানে একটু তফাৎ আছে, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দ্বারা হতে পারে যে যেখানে কিনা ব্যাকটেরিয়াটি 12 মাসের কম সময় উপস্থিত থাকবে, সেখানে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এফেক্ট করতে পারে। আর যেখানে কিনা 12 মাসের বেশি থাকবে সেখানে স্ট্রেপ্টোকক্কাস ভিরিড্যান্ট ইফেক্ট করতে পারে। কিন্তু সেগুলা ট্রিটমেন্টের পরে যদি ম্যাল ট্রিটমেন্ট হয়, ম্যাল ট্রিটমেন্টের কারণে সেখানে স্টেফাইলোকক্কাস অরিয়াস আসবে। ঠিক আছে, সেটার জন্য যে ডিজিজটা হবে সেটা হবে হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াসের কারণে অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস হতে পারে। তারপরে হচ্ছে ইনফেক্টিভ আর্থ্রাইটিস হতে পারে। তারপর হচ্ছে নেক্রোটাইজিং ফ্যাসিটাইটিস এন্ড হচ্ছে সেপসিস হতে পারে। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, মানে মনে রাখার জন্য। SOFT, তারপর হচ্ছে PAINS, সফট পেইন্স। তার মানে যে ডিজিজ গুলো হতে পারে সেগুলো হচ্ছে সফট টিস্যু ইনফেকশন, তারপরে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল ইনফেকশন, দেন ফুড পয়জনিং হতে পারে, টক্সিক শক সিনড্রোম হতে পারে, নিউমোনিয়া হতে পারে, তারপরে হচ্ছে অ্যাকিউট এন্ডোকার্ডাইটিস হতে পারে, ইনফেক্টিভ আর্থ্রাইটিস হতে পারে, তারপর হচ্ছে নেক্রোটাইজিং ফ্যাসিটাইটিস হতে পারে এন্ড সেপসিস। ওকে, তারপরে আসি হচ্ছে ডায়াগনোসিস। বিভিন্নভাবে স্টেফিলোকক্কাসের ডায়াগনোসিস করা যেতে পারে। ফার্স্টে যেটা সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক টেস্ট। মাইক্রোস্কোপিকের নিচে আমরা যদি এটাকে দেখি, ব্যাকটেরিয়াকে যদি দেখি, তাহলে অবশ্যই ওরা আসবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর মাইক্রোস্কোপিকের নিচে ওদেরকে যে গ্র্যাপস লাইক ইরেগুলার ক্লাস্টার, ওই যে আঙ্গুরের থোকার মতো দেখা যাবে আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে কালচার মিডিয়ায় যদি ডায়াগনোসিস করা হয়, ব্লাড আকারের ক্ষেত্রে সেখানে হবে কলোনি ইজ সার্কুলার। আচ্ছা, ও ব্লাড আকারে যে কলোনি গঠন করবে সেটা সার্কুলার হবে, স্মুথ এন্ড গোল্ডেন ইয়েলো, স্মুথ হবে এবং গোল্ডেন ইয়েলো কালার শো করবে। তারপরে আছে হচ্ছে সিলেক্টিভ মিডিয়া। সিলেক্টিভ মিডিয়ায় 7.5% সোডিয়াম ক্লোরাইড দ্যাট ক্যান ইনহিবিট দ্য স্টেফাইলোকক্কাস অরিয়াস। এখানে যদি স্টেফাইলোকক্কাস অরিয়াস ব্যতীত অন্য কোনো ব্যাকটেরিয়া থাকতো সেটাকে সোডিয়াম ক্লোরাইড ইনহিবিট করতে পারতো, কিন্তু স্টেফাইলোকক্কাস অরিয়াসকে সোডিয়াম ক্লোরাইড ইনহিবিট করতে পারবে না। এগুলো হচ্ছে কালচার মিডিয়া। তারপরে লাস্টে হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট। বায়োকেমিক্যাল টেস্টে সবার ফার্স্টেই বলে আসছিলাম, স্টেফাইলোকক্কাস অরিয়াস হচ্ছে ক্যাটালেস পজিটিভ, কোয়াগুলেস পজিটিভ। ঠিক আছে, ওকে ওকে ফিনিশ। আচ্ছা, এখন আপনার একটু বইটা বের করেন। জি আপু। বই বের করছেন? ঠিক আছে, স্টেফাইলোকক্কাস কত পেজে আছে বলেন তো? শুধু
282। আচ্ছা 282 পৃষ্ঠায়। আচ্ছা 282 পৃষ্ঠা এখন বইতে একটু দাগান, যেগুলা বাদ দেওয়া যাবে না একদমই, ওগুলো একটু দাগান। ফার্স্টে আছে দেখেন স্টেফাইলোকক্কাস অরিয়াস। স্টেফাইলোকক্কাস আছে, সেখানে ক্লাসিফিকেশন অফ স্টেফাইলোকক্কাই অন কোয়াগুলেস টেস্ট দেখতে পাচ্ছেন? হ্যালো, আপু আরেকবার বলেন, কি বলছেন? আচ্ছা আচ্ছা স্টেফাইলোকক্কাসের চ্যাপ্টারটা বের করেন। হ্যাঁ আপু করছে। আচ্ছা ফার্স্টে দেখেন ক্লাসিফিকেশন অফ স্টেফাইলোকক্কাস অন কোয়াগুলেস টেস্ট, পাইছেন? জি আপু। জি এটা দাগান। যে একটা হচ্ছে পজিটিভ কোয়াগুলেস পজিটিভ আর একটা হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা কোয়াগুলেস পজিটিভে শুধু থাকবে কি স্টেফাইলোকক্কাস অরিয়াস, ঠিক আছে? আর কোয়াগুলেস নেগেটিভে দেখেন স্টেফাইলোকক্কাস ইপিডার্মাইটিস আছে। হ্যাঁ এগুলা দাগান। দাগানো হয়েছে? জি আপু। আচ্ছা তারপরে নিচে নেগেটিভ দুটো ভাগ করতে হবে। বুঝি নাই। দুটো ভাগ আছে, মানে কোয়াগুলেস নেগেটিভ আর দুটো ভাগ আছে। তাতে 90 আর 90। আমি তোমার কথা বুঝতে পারতেছি না, কেউ কি বুঝতে পারতেছেন? পারলে আমাকে বলেন। না না, মাস্টারের কথা বোঝা যাচ্ছে না। আমি বলছি যে কোয়াগুলেস নেগেটিভ সেটা দুটো ভাগ আছে। হ্যাঁ কোয়াগুলেসের দুইটা ভাগ আছে, কোয়াগুলেস পজিটিভ কোয়াগুলেস নেগেটিভ। আচ্ছা বুঝতেছি না, তুমি প্রয়োজনে টেক্সট করো। তারপরে নিচের দিকে দেখো স্টেফাইলোকক্কাস অরিয়াস, এখানে কয়েকটা কমন কথাবার্তা বলা আছে। স্টেফাইলোকক্কাস অরিয়াস ইজ কোয়াগুলেস পজিটিভ, এটা দাগাও, এটা তো জানোই সবাই। ওকে, তারপরে জি ওরা আপু। কোথায় থাকে? স্কিন, নোজ, থ্রট, ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে থাকে। এখানকার হচ্ছে নরমাল ফ্লোরা স্টেফাইলোকক্কাস অরিয়াস। দাগাইছো? জি আপু। আচ্ছা ওকে, তারপরে আরেকটু নিচের দিকে যাও, এখানে মরফোলজি বলা আছে, ঠিক আছে? তারপরে নিচে আছে হ্যাঁ। কালচার এন্ড গ্রোথ ক্যারেক্টারিস্টিক। ওই যে পড়াইলাম এটার মোট কথা হচ্ছে এটা থেকেও ডায়াগনোসিস, যদি তোমাকে জিজ্ঞেস করে ডায়াগনোসিস কিভাবে করা যাবে, এখান থেকেও অ্যান্সার করা যাবে। এই যে ব্লাড আগার, দেন হচ্ছে সিলেক্টিভ মিডিয়া, এগুলো একটু দাগায় রাখো। ব্লাড আগারে এখানে সার্কুলার কলোনি গঠন করবে, যেটা কিনা স্মুথ এন্ড গোল্ডেন ইয়েলো কালার হবে। দাগাইছো? জি লাগাইছি। আচ্ছা তারপরে সিলেক্টিভ মিডিয়াতে দেখো 7.5% সোডিয়াম ক্লোরাইড, এটা দাগাও। হ্যাঁ আপু দাগাইছি। তারপরে আসে হচ্ছে ভাইরুলেন্স ফ্যাক্টর। ভাইরুলেন্স ফ্যাক্টরে সরাসরি এনজাইম এন্ড টক্সিন দেওয়া আছে, কিন্তু এখানে মনে রাখো সেল ওয়ালটাও কিন্তু ভাইরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। প্রয়োজনে লিখে রাখো আচ্ছা সেল আপু। ওয়াল। ওকে, তারপরে এনজাইম গুলা দাগাও। ক্যাটালেজ, কোয়াগুলেজ, হায়ালুরোনিউরিডেজ, স্ট্যাফাইলোকাইনেজ, লাইপেজ, বিটা ল্যাকটামেজ এন্ড আদার এনজাইম। জি আপু দাগাইছে। আচ্ছা প্রত্যেকটার কাজগুলা কিন্তু করতে হবে। ক্যাটালেজ, কোয়াগুলেজ, হায়ালুরোনিউরিডেজ কি কাজ করে? আশফাক কি আছো? যে পাচ্ছি। লাগাইতেছো? যে আমার বইয়ে তো 231 পৃষ্ঠা, যেটা আমার কাছে দুইটা বই আছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল মাইক্রোবায়োলজি যেটা হচ্ছে খালেক স্যারের, হুম, আর একটা খালেক হচ্ছে ওই যে স্যারেরটাই। গাইড আছে। খালেক স্যারটা তো আমার 231 পৃষ্ঠা, এডিশন মনে হয় ভিন্ন। আমারটাতেও আচ্ছা আমি 231 পৃষ্ঠা, সমস্যা নাই, পৃষ্ঠা ব্যাপার না, মিললেই হয়েছে। তাহলে এখানকার এনজাইম গুলা সবগুলা দাগাও এবং ভেতরের কথাগুলাও দাগায় রাখো, করতে হবে।
আচ্ছা, এটা যদি হয় তারপরে দেখো হচ্ছে টক্সিন। টক্সিনের নামগুলা দাগাও। জি আপু দাগাইছি। ওকে, টক্সিনের নাম যদি দাগানো হয়ে যায়, অ্যান্টিজেন স্ট্রাকচারটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও একটু খেয়াল করো। অ্যান্টিজেন স্ট্রাকচারের পরে দেখো দেওয়া আছে হচ্ছে সেল ওয়াল পেপটিডোগ্লাইকেন দেওয়া আছে না? জি আপু। আচ্ছা, এখানকার কয়েকটা কথা লাগবে। সেল ওয়াল পেপটিডোগ্লাইকেন একটু দাগায় রাখো, পয়েন্ট আকারে দেওয়া আছে দেখো। হ্যাঁ আপু পাইছি, কোনগুলো দাগাবো মানে কোনগুলো রাখবে? পয়েন্ট দেওয়া আছে না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। ওই যে 1 2, হ্যাঁ 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 বুঝতে পারছি, বুঝছি আপু। এগুলা। ওকে, তারপরে নিচে নিচে দেওয়া আছে কি, প্যাথোলজি অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার। 1 নাম্বারে কি হ্যাঁ দেওয়া আপু আছে পাইছি। বলতো? 1 নাম্বারে কি দেওয়া আছে? যে ইনফ্লামেটরি পায়ো স্ট্যাফাইলোকক্কাল ডিজিজ, আচ্ছা, এটা। এখানে ওই ভেতরে যে কি কি পায়োজেনিক আছে? ইনফ্লামেশন, পায়োজেনিক ইনফ্লামেশন লেখা আছে। কোরিয়াস কজেস পায়োজেনিক ইনফ্লামেশন। কোথায়? ওই প্যাথোজেনিসিস এন্ড ক্লিনিক্যাল ফিচারের 1 নম্বরে দেওয়া আছে যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস কজেস পায়োজেনিক ইনফ্লামেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়েল রাইট। আদার ফোকাস হ্যাঁ, বয়েল এন্ড আদার ফোকাল অ্যাবসেস। অ্যাক্সেস। হ্যাঁ, ফোকাল অ্যাবসেস আছে, এগুলা দাগায় রাখো। ওকে, তারপরে দেখো আছে হচ্ছে লোকাল লেশন অফ স্কিন। জি আপু। যে এখানে কি কি আছে বলো তো? ফারাঙ্কেল অর বয়েল, হুম কার্বাঙ্কেল, ইম্পেটিগো, হুম। হাইড্রাডেন্টাইটিস, মাস্টাইটিস, ওন্ড ইনফেকশন, ডিপ আচ্ছা, অ্যাবসেসেস উন্ড আর ইনফেকশনের আগ পর্যন্ত আচ্ছা একটু দেখো। আচ্ছা, উন্ড ইনফেকশনের আগে যেগুলা, সেগুলা হচ্ছে লোকাল লেশন অফ স্কিন। এগুলো একটু ভালো আচ্ছা করে দাগাও, আর বুঝছি। ভেতরে কি কি আছে এগুলো পড়বা, মানে কোন ডিজিজের কারণে কি হয় এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তারপরে উন্ড অ্যাবসেস এর ভেতরে একটু খেয়াল করো। সাউন্ড কেন? সেপসিস আছে, আর্থ্রাইটিস আছে, দেখো তো তারপর আর কি কি আছে? ব্রেন অ্যাবসেস। হ্যাঁ ব্রেন অ্যাবসেস, তারপর হচ্ছে ব্যাকটেরিমা, কি জানি ব্যাকটেরিমা, সেপ্টিসেমিয়া, স্টেফাইলোকক্কাল নিউমোনিয়া। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে টক্সিন মেডিয়েটেড স্ট্যাফাইলোককাস ডিজিজ। সেখানে আছে টক্সিন মেডিয়েটেড স্ট্যাফাইলোকক্কাল ডিজিজ, কি আছে, ফুড পয়জনিং আছে। তারপরে টক্সিক শক সিনড্রোম আছে। টক্সিক শক সিনড্রোমের ভেতরে একটু দাগায় রাখো, দেখো দেওয়া আছে থ্রট অ্যান্ড আদার। আমি দেখতে পাচ্ছি না আসলে, এত ছোট লেখা। একটু বলো তো তোমার সামনে বই থাকলে। আমি পাচ্ছি না খুঁজে। পাচ্ছ না? টক্সিন মেডিয়েটেড স্টেফাইলোককাস ডিজিজ পাও নাই ইনফেকশনের পরে? না আপু এটা পাইছি, কিন্তু ভিতরে কোথা থেকে দাগাবো বলছেন একটু আচ্ছা বুঝি আচ্ছা নাই। আচ্ছা, ভেতরে দেখো টক্সিন মেডিয়েটেড স্টেফাইলোককাস ডিজিজ আছে না, 1 নাম্বার। হ্যাঁ আপু। হ্যাঁ দেখো, ফুড পয়জনিং লেখা আছে না? হ্যাঁ আমার কাছে কিন্তু বই নাই, আমি কিন্তু বইয়ের ছবি দেখে দেখে বলতেছি, আর এত ছোট আমি নিজেও দেখতে পাইতেছি না, তার জন্য বারবার জিজ্ঞেস করতেছি। না আপু তারপরে দেখো দুই পাইছি, নাম্বার ফুড দেওয়া আছে। পয়জনিং তো পাইছি। হ্যাঁ, ফুড হ্যাঁ পয়জনিং। ওকে, তারপরে এখানে লেখা আছে 1 থেকে 8 ঘন্টা, কিন্তু আমি অন্য একটা জায়গায় পাইলাম 1 থেকে 6 ঘন্টা ইনকিউবেশন পিরিয়ড। তোমাদের বই 1 থেকে 8 ঘন্টা আছে, 1 থেকে 8 ঘন্টায় দিবা, ঠিক আছে? আমি স্লাইডে ঠিক করে দিতেছি। আচ্ছা আপু। আচ্ছা, তাহলে হচ্ছে স্টেফাইলোককাস অরিয়াস এর কারণে যে ফুড পয়জনিং হয়, তার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টা। তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে টক্সিক শক সিনড্রোম। হ্যাঁ হ্যাঁ। এখানে দেখো কি কি আছে।
ভ্যাজাইনা অন ট্যাম্পন্স আছে না, থ্রট এন্ড আদার ইনফেকশন, পাইছো? না আপু আমার দ্বিতীয় বইতে লাইন। এরকম কিছু নাই। জি আপু আচ্ছা, পাইছি এখানে। টক্সিক শক সিনড্রোম ফাউন্ড এর, হ্যাঁ এখানে ফাউন্ড ইন একটু দ্বিতীয় ভ্যাজাইনা লাইন দেখো। tampons thought and other localized infection। হ্যাঁ, ওকে। তো এটুক দাগালেই হবে, এটুক জানলেই হবে, মানে টক্সিক শক সিনড্রোমের কারণে কি হতে পারে। তাছাড়া ফিভার থাকবে, ভমিটিং হবে, নিচে দেওয়া আছে এটা দেখো, হ্যাঁ, ফিভার, ফিভার, ভমিটিং, ভমিটিং, ডায়রিয়া, হ্যাঁ সব ডায়রিয়া, দেওয়া আছে। হ্যাঁ এগুলো গ্যাস। হতে পারে, টক্সিক শক সিনড্রোমের কারণে এগুলো হতে পারে। তারপর লাস্টে আছে হচ্ছে স্কালডেড স্কিন সিনড্রোম, পাইছো এটা শারমিন? জি আপু। আচ্ছা, এটাও দাগায় রাখো। আচ্ছা, দাগানো শেষ হয়েছে? জি আপু শেষ। আচ্ছা, এখানে যে ডিজিজ গুলার কথা বলা আছে এগুলা সবগুলাই কিন্তু এই যে এই স্লাইডের মধ্যে আছে, দেখো ক্লিনিক্যাল ফিচার। সংক্ষেপে মনে রাখার জন্য, যাতে কিছুই যাতে মনে না থাকে, যদি মনে না থাকে তাহলে লিস্ট এই সফট পয়জন পয়জন দ্বারা একটু মনে রাখতে পারবা, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা। অবশ্যই বই দেখে দেখে পড়বা। আর একটা কোশ্চেন ছিল যে অ্যান্টিজেন এবং সুপার অ্যান্টিজেন, এটা আমি একটু হেল্প করতে পারি। ওই যে ওখানে কিভাবে ছিল করেন? এই জিনিসটা, এরকম সিম্পলি যদি বুঝতে চাই যে আসলে অ্যান্টিজেনটা প্রথমত এটার যে গঠনটা সেটা হচ্ছে পলিস্যাকারাইড, আর সুপার অ্যান্টিজেন যে জিনিসটা এটা হচ্ছে একটা মাইক্রোবিয়াল এজেন্ট দিয়ে তৈরি হয়। মাইক্রোবিয়াল এজেন্ট কি, যেমন স্টেফাইলোকক্কাস অরিয়াস, এটা একটা জিনিস দিয়ে গঠিত হয়। আর এক্ষেত্রে যেটা হয় যে সাধারণ যে অ্যান্টিজেনটা আছে ওটা একটা নির্দিষ্ট পার্টিকুলার অর্গানকে বা একটা নির্দিষ্ট স্পেসিফিক হিসেবে কাজ করে। আর যখন সুপার অ্যান্টিজেন হয় এই জিনিসটা একটু ব্রড পরিসরে হয়ে যায়। স্পেশালি টি সেল যেগুলো আছে, আমরা জানি আমাদের ইমিউনিটি সিস্টেমের মধ্যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট এই দুইটা খুব থাকে। তার মধ্যে টিটাকে সব থেকে বেশি আক্রান্ত করে হচ্ছে সুপার অ্যান্টিজেন, এবং এর ফলে যে সমস্যাগুলো হয় রিউমেটিক ফিভার, আর্থাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই বিষয়গুলো হয়। সহজ কথায় বলতে গেলে সুপার অ্যান্টিজেন এমন একটা বিষয় যেটা একটা ব্রড স্পেকট্রামে আক্রান্ত করে। যেহেতু অনেকগুলো ডিজিজের কথা বললাম, কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যদি একটা এক্সাম্পল দেই, যে যেমন ধরো নির্দিষ্ট, যেমন গনোরিয়ার জীবাণু নাইজেরিয়া গনোরিয়া, এটা কিন্তু গনোরিয়াই সাধারণত তৈরি করে। তৈরি করার পর অন্য অন্য সিমটম তৈরি হয়, সেটা আলাদা কথা, কিন্তু অন্য অন্য একাধিক ডিজিজ কিন্তু তৈরি করছে না। কিন্তু সুপার অ্যান্টিজেন সেটা একাধিক ডিজিজ তৈরি করছে, বিকজ এটার আক্রমণ স্থানটা একটু ব্রড স্পেকট্রামে। টি লিম্ফোসাইট যে জিনিসটাকে বললাম, এটা হচ্ছে যে সহজভাবে বুঝিয়ে নেওয়ার জন্য এই জিনিসটা আমরা মনে রাখতে পারি সুপার অ্যান্টিজেন জিনিসটা কি। সুপার অ্যান্টিজেন আক্রমণের ফলে ফলে কি হয়, সাইটোকাইনেস রিলিজ হয় ইমিউনিটি থেকে। তো এটা ইমিউনিটির একটা বিশাল পরিসরে পড়া, তবে এইটুকু মনে রাখলেই চলবে যে সুপার অ্যান্টিজেন জিনিসটা টি লিম্ফোসাইটকে একটা বড় স্পেকট্রামে আক্রমণ করে এই যে এই সমস্ত ডিজিজ গুলো তৈরি হয়। আমার মনে হয় যে এই জিনিসটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। জি ভাই, বুঝতে পারছি। আর এখান মানে থেকে ইন্টেলিজেন্স ক্ষমতা বেশি অনেক, মানে এরা হ্যাঁ, কার্যক্ষমতা অনেক ব্যাপ। কার্যক্ষমতা অনেক, মানে টি সেলটাকে, টি যেটা থাইমাস সেল বলি, আহ, সেটা হচ্ছে আক্রমণ করে। আর এই স্টেফাইলোকক্কাস এই এখান থেকে জিনিসটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, প্যাথোজেনেসিস কিংবা এই যে বিশেষ করে এখানকার এনজাইম এবং টক্সিন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কি কি রোগ তৈরি করছে, মানে কি কি টক্সিন রিলিজ করছে, এনজাইম রিলিজ করছে, সেটা তো হচ্ছে তার ভিতরগত ব্যাপার। তারপরে হচ্ছে যে এখানে কি কি লেশন তৈরি করতেছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এগুলো যদি মনে রাখি তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা এবং ডায়াগনোসিসটাও সহজ হয়ে যাবে। এখানে সে ডায়াগনোসিস নিয়ে এসছে। আর আমাদের একটা ওষুধও এখান থেকে আছে। আমরা আমাদের জানি যে আমাদের অনেকগুলো ওষুধ কিন্তু নোসোর্স থেকে তৈরি করা আসছে, হ্যাঁ নোসোর্স থেকে, যেগুলো হচ্ছে জীবাণু থেকে। তো তার মধ্যে কিন্তু স্টেফাইলোকক্সিনাম বা স্টেফাইলোকক্কাস নামেও কিন্তু পাওয়া যায়। তাহলে আমরা যদি এই লেশনগুলো সম্বন্ধে অবগত হই, বা এই যে লোকাল লেশন যেগুলো আছে কিংবা ডিপ অ্যাবসেস বা টক্সিক মিডিয়েটেড যে সিমটম গুলো আছে, সেগুলো যদি আমরা বড় পরিসরে পাই, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এরকম ট্রিটমেন্ট করা যায় যখন একাধিক সিমটম পাওয়া যায় না, বা দেখা যাচ্ছে যে মাল্টিপল এমন একটা কন্ডিশন, তখন দেখা যাচ্ছে এই যেরকম স্পেসিফিক লোকেশন ধরে থেরাপিউটিক্যালি অনেক সময় দরকার হয়। সাধারণত আমরা সেই প্রসেসে এগোই না ক্লাসিক্যাল মেথডে, কিন্তু একটু বড় পরিসরে যখন হয়, অ্যাডভান্স স্টেজে যদি হয়, তখন দেখা যাচ্ছে যে স্টেফাইলোকক্কাস এই ওষুধগুলো কিন্তু লাগে। সাধারণত এই ওষুধগুলো কিন্তু মেট্রামেডিকায় পাওয়া যায় না সেইভাবে,
এই জন্য আমরা যদি প্যাথোলজি এটা যদি ভালো মতো জেনে রাখি, তাহলে সেই ওষুধগুলো তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমার মনে হচ্ছে যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এবং এই লেকচারটা তো থাকবেই, আবার একটু দেখে নিবা এবং নোটটা পড়বা, তাহলেই সবাই ক্লিয়ার হয়ে যাবা।